Hello everyone, welcome to Dhaka IELTS Center's IELTS Reading Module class. আজকের ক্লাসে আমরা আসলে আলোচনা করব যে কিভাবে আপনি সহজেই ট্রু ফলস নট গিভেন সলভ করা শিখতে পারেন। ট্রু ফলস নট গিভেন নিয়ে অনেকে একটু টেনশনে থাকেন কারণ এটা বেশ কনফিউজিং। প্রথমত অনেকে বুঝতে পারেন না যে এটার সলভিং টেকনিকগুলো কি। তারপরে যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে এই টেকনিকগুলো তো জানি, বাট সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আসলে কিভাবে করব। আজকের এই ক্লাসটা আমরা ডিজাইন করেছি যেন যারা বিগিনার লেভেলে আছেন তারা খুব সহজেই বাড়িতে বসে আপনাদের এই প্রিপারেশনের আইএলস ট্রু ফলস নট গিভেনের যে টেকনিক্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে একটা ভালো আইএলস স্কোর পেতে পারেন। তো দেরি না করে চলুন আমরা তাহলে এখন ডিরেক্ট ক্লাসে চলে যাই। আমরা সবাই আইএলসের কিছু টার্মস সম্পর্কে অবহিত আছি, যেমন টিপস অ্যান্ড টেকনিক্স। আসলে আমরা মনে করি যে হয়তো টিপস অ্যান্ড টেকনিক্স জানলেই আমাদের আইএলসের স্কোরটা হাই হয়ে যাবে, কিন্তু টিপস অ্যান্ড টেকনিক্সটা অ্যাপ্লাই করতে হলে আপনাকে মিনিমাম রিডিং যে স্কিলটা আছে সেটার উপর একটু কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই টেস্টটা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ আপনি ইংরেজিতে কিছু পড়ে বুঝতে পারছেন কিনা, ইংরেজিতে আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন কিনা, এবং ইংলিশে কিছু লিখতে পারছেন কিনা অথবা ইংলিশ শুনে ঠিকমতো বুঝতে পারছেন কিনা। তো আপনি যদি আসলে আইএলটিএস রিডিং মডিউলে ভালো করতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে রিডিং পড়ে বোঝার ক্ষমতাটা ডেভেলপ করতে হবে। আর আপনি যদি সেটার উপরে কাজ না করেন তাহলে আসলে কোনো টিপস অ্যান্ড টেকনিক্সই খুব একটা কাজে লাগাতে পারবেন না। সো আমরা এখন চলে যাব ডিরেক্ট আমাদের ক্লাসে। আইএলটিএস রিডিং মডিউলে এখন আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাচ্ছি, এবং ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের হেডিংটা আমাদেরকে পড়ে নিতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের আইএলটিএস কোয়েশ্চেনই আমরা সলভ করতে যাই না কেন, আমরা যদি প্যাসেজের হেডিংটা না বুঝি তাহলে আসলে আমরা ডিরেক্ট প্রশ্ন থেকে একটু কনফিউজ থাকবো যে আসলে প্যাসেজটা কিসের ব্যাপারে আমাদেরকে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। সো দ্য ফার্স্ট স্টেপ উড বি ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য হেডিং অফ ইচ প্যাসেজ। আচ্ছা, তো আমরা প্যাসেজের যখন হেডিং অ্যানালাইসিসটা করে ফেললাম খুবই শর্ট টাইমের মধ্যে, এরপর আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট প্রশ্নে। তো এখন যেহেতু আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলছি, ট্রু ফলস নট গিভেনের সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রশ্নের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো পড়তে হবে, এবং সেগুলো পড়ার পরেই আসলে আমি পরের ধাপে যেতে পারবো। তো প্রশ্নের স্টেটমেন্টগুলো মানে প্রশ্নের যেই ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো ঠিক এমন যেমনটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। যদি ট্রু হয় তাহলে তার মানে হচ্ছে দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। এটার মানে আসলে কি? স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেই কথাটা প্যাসেজের কথার সাথে মিলে যাবে, অর্থটা মিলে যাবে, সেম কথা বলবে। এখানে একটু কিন্তু আছে, সেটা হচ্ছে সেম কথা থাকলেও প্যাসেজে কিন্তু সিনোনিমস ইউজ করা হবে। ঠিক আছে, প্যাসেজে সিনোনিমস ইউজ করা হবে, তার মানে আমাকে বেসিক কিছু সিনোনিম সম্পর্কে ধারণা থাকতে হবে আমার, এবং যদি ধারণা নাও থাকে মিনিমাম একটা লাইন পড়ে সেটা অর্থ গেস করার এবিলিটিটা আমাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, ফলস হবে কখন? যদি আমার প্যাসেজে যে কথাটা বলা হয়েছে সেই কথাটার কমপ্লিট অপোজিট কিছু বলা হয়, অর্থাৎ কন্ট্রাডিক্ট করে। যদি কন্ট্রাডিক্ট করে তাহলে আসলে আমরা ইনফরমেশনটাকে বা স্টেটমেন্টটাকে ফলস হিসেবে ধরে নেব। নট গিভেন আপনারা বুঝতে পারছেন, মানে দেওয়া নেই, অর্থাৎ স্টেটমেন্টে আমার যেই কথাটা বলা আছে সেই কথাটা নিয়ে প্যাসেজে কোথাও কোনো ডিসকাশন করা হয়নি। আমি একটা ছোট্ট খুবই সাধারণ একটা এক্সাম্পল দিব আপনাদেরকে ট্রু ফলস নট গিভেনটা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন সেজন্য। সাপোজ একটা কথা, একটা স্টেটমেন্ট আছে এমন যে আনিকা নীল ড্রেস পরে অফিসে এসছেন। ঠিক আছে, আচ্ছা, এখন প্যাসেজে যদি বলা হয় যে আনিকা নীল ড্রেস পরে অফিসে এসছেন তাহলে আসলে আমার স্টেটমেন্টটা ট্রু। যদি স্টেটমেন্টে বলা হয় আনিকা নীল ড্রেস পরে অফিসে এসছেন আর প্যাসেজে আছে আনিকা কালো ড্রেস পরে অফিসে এসছেন, তাহলে আমার স্টেটমেন্টটা হবে ফলস, কারণ এখানে আমার স্টেটমেন্ট আর প্যাসেজের যে ইনফরমেশন আছে দুটো কন্ট্রাডিক্ট করছে। নট গিভেন কখন হবে? আনিকা আসলে কি কালারের ড্রেস পরে অফিসে এসছেন সেই ব্যাপারে যদি কোনো কথা মেনশন না থাকে, হয়তো বলা আছে আনিকা অফিসে যান, আনিকা অফিস থেকে ওই সময় ব্যাক করেন, কিন্তু আনিকা আসলে কোন কালারের ড্রেস পরে অফিসে যান সেই সম্পর্কে কোনো কথাই মেনশন নেই, সেই ক্ষেত্রে আসলে নট গিভেন হবে।
এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু প্যাসেজ সলভ করব এবং সলভ করে আসলে আমরা আমাদের যে স্কিলটা আছে সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা শিখব। ঠিক আছে? ওকে। এখানে খুব ছোট্ট একটা প্যাসেজের একটা পোর্শন জাস্ট দেওয়া আছে আপনাদের সহজ করে বোঝানোর স্বার্থে। কিন্তু আপনারা সবাই জানেন যারা আইএলটিএস এর প্রিপারেশন করছেন, আইএলটিএস এ বেশ বড় বড় প্যাসেজ থাকে। আপনারা যদি মনে করেন যে পুরো প্যাসেজটা পড়ে তারপরে কোয়েশ্চেন দেখতে আসবেন, তাহলে আসলে সেটা সময় সাপেক্ষ হবে না। তো প্রথম যে টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাবেন। অর্থাৎ ডিরেক্ট কোয়েশ্চেনে গিয়ে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনগুলো ক্লিয়ারলি পড়ে ফেলবেন। এরপরে আপনারা স্টেটমেন্টগুলো আস্তে আস্তে পড়া শুরু করবেন। তো আমি ওইখানে ঠিক সেই কাজটাই করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ আছে। তো আমি প্রথমেই প্যাসেজের হেডিংটা পড়ব। হেডিংটা হচ্ছে দ্য বেনিফিটস অফ রিডিং। তার মানে আমি একটা ধারণা নিতে পারছি এই প্যাসেজটাতে আসলে রিডিং রিলেটেড বেনিফিট নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো আমার হেডিং অ্যানালাইসিস শেষ। এখন আমি চলে যাব আমার কোয়েশ্চেন অ্যানালাইসিসে। নাম্বার 1 কোয়েশ্চেন বলছে, রিডিং হেল্পস ইমপ্রুভ মেমরি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। এখানে উত্তরটা ট্রু অলরেডি দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে একটু গাইড করব কিভাবে আমরা সঠিক উত্তর পর্যন্ত আসলে পৌঁছাতে পারি। প্রথম ধাপ হবে আমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কি বলছে। প্রশ্নতে বলা হয়েছে রিডিং আমাদের মেমোরি ইমপ্রুভ করতে হেল্প করে এবং আমাদের যে প্রবলেম সলভিং স্কিল আছে সেটা বেটার করতেও আমাদেরকে হেল্প করে। আমার দ্বিতীয় ধাপ হবে অ্যানালাইজ করা যে এটা কোন ক্ষেত্রে ট্রু হতে পারে, কোন ক্ষেত্রে ফলস হতে পারে, কোন ক্ষেত্রে নট গিভেন হতে পারে। আচ্ছা, যদি আসলেই প্যাসেজে বলে যে রিডিংয়ের একটা রোল আছে আমাদের মেমোরি এবং প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে, তাহলে আমরা ধরে নেব উত্তরটা ট্রু। যদি বলে যে আমাদের শুধুমাত্র মেমোরি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে রোল আছে কিন্তু প্রবলেম সলভিং স্কিলসের ক্ষেত্রে কোনো রোল নেই, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সারটা হবে ফলস। আর রিডিংয়ের কি আদৌ কোনো রোল আছে কি নেই মেমোরি এবং প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ করার ক্ষেত্রে, সেই নিয়ে যদি কোনো কথা আমরা না পাই তাহলে আসলে হবে নট গিভেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার স্টুডেন্টসদের, যে আমরা সবাই কিন্তু অনেক সময় দেখেছি আলমারিতে কিছু না কিছু খুঁজেছি। তো আমরা যদি আসলে না জানি যে আলমারিতে কি খুঁজতে যাচ্ছি, তাহলে আমরা আলমারি থেকে কোনো কিছু বের করতে পারবো না। ঠিক তেমনিভাবে আপনাকে জানতে হবে যে আপনি যে স্টেটমেন্টটা ট্রু ফলস নাকি নট গিভেন জানতে চাচ্ছে, সেই স্টেটমেন্টটা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। যদি আপনি স্টেটমেন্টটা ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে প্যাসেজে গিয়ে আসলে আপনার হয়তো অনেক সময় নষ্ট হবে, কিন্তু সঠিক উত্তরটা বের করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমার মনে হয় স্টেটমেন্ট অ্যানালাইসিসের যে ব্যাপারটা সেটা এখন অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, স্টেটমেন্ট আমার ফার্স্টের ধাপ গেল হচ্ছে প্যাসেজের হেডিং অ্যানালাইসিস, তারপর আমার ট্রু ফলস নট গিভেনের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা অ্যানালাইসিস করলাম। এরপরে আমরা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড হচ্ছে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ডই হয়তো কোথাও না কোথাও আমার উত্তর। আসলে এই ধারণাটা ঠিক নয়। কিওয়ার্ডকে আমি বলি গাইডিং লাইট, অর্থাৎ আমি আমার স্টেটমেন্ট থেকে যে কিওয়ার্ডগুলো নিচ্ছি এই কিওয়ার্ডগুলো আমাকে আমার উত্তর যেখানে আছে, এত বড় একটা প্যাসেজে উত্তর যেখানে আছে সহজে সেই প্যারাগ্রাফ বা সেই প্যারাটাতে পৌঁছাতে আমাকে সাহায্য করবে। সো কিওয়ার্ড ওয়ার্কস অ্যাজ আ গাইডিং লাইট, যেটা কিনা আমাদের সময়টা সেভ করতে হেল্প করে, প্লাস আমাদের এই অ্যান্সার খোঁজার যে জার্নিটা আছে সেটাকে অনেকটা সহজ করে দেয়। রিডিং আমার প্রথমে আমার কিন্তু রিডিংটা আমার একটা কিওয়ার্ড হবে। হ্যাঁ, তারপরে মেমোরি, প্রবলেম সলভিং স্কিলস, এই তিনটাকে আমি আমার কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। আমি প্রথমেই বলেছি এটা শুধুমাত্র একটা এক্সাম্পলারি প্যাসেজ আমরা করছি। সো এখানে ছোট্ট প্যাসেজ এই জন্যই যেন আমি সহজে আপনাদেরকে বোঝাতে পারি। এই ছোট্ট প্যাসেজেও যদি আমি জাস্ট একটু তাকাই, সহজে আমি পেয়ে যাচ্ছি আমার কিওয়ার্ড রিডিং ইমপ্রুভস। তারপরে দেখেন ব্রেইন ফাংশন আছে। ব্রেইন ফাংশন মানে আমরা এখানে মেমোরি রিলেটেড কিছু বুঝতে পারছি, তাই না? সাধারণত নিয়মটা হচ্ছে আমি যখন কিওয়ার্ড খুঁজে পাবো, তো আমি কিওয়ার্ড যেই সেন্টেন্সে পেয়েছি সেই সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়বো। প্রয়োজন হলে আমি তার আগের একটা লাইন এবং পরের একটা লাইনও পড়বো, যদি আমি ফুললি শিওর না থাকি যে আসলে কি আমার অ্যান্সারটা ট্রু হচ্ছে, ফলস হচ্ছে, না নট গিভেন হচ্ছে।
এই ক্ষেত্রে আমি একটু পুরো রিডিং এর ছোট্ট প্যাসেজটাই পড়বো আপনাদেরকে রিডিং স্কিল ডেভেলপ করতে হেল্প করার জন্য, অর্থাৎ কোনো কিছু পড়ে সেটা বোঝার ক্ষমতা ডেভেলপ করার যে স্কিলটা সেটাতে একটু আমি হেল্প করার চেষ্টা করব। রিডিং রেগুলারলি ইমপ্রুভস ব্রেন ফাংশন, অর্থাৎ রিডিং প্রতিনিয়তই আমাদের যেই ব্রেন ফাংশন আছে সেটা ইমপ্রুভ করতে হেল্প করে। ইনক্রিজেস ভোক্যাবুলারি, এবং আমাদের ভোক্যাবুলারির লেভেল সেটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। অ্যান্ড এনহ্যান্সেস কনসেন্ট্রেশন, আমাদের যেই কোনো কিছুতে মনোযোগ দেওয়ার যে এবিলিটিটা আছে সেটাকেও এনহ্যান্স করে। Studies suggest that individuals who read frequently are better at problem solving and memory retention. এখানে কিন্তু আমাদের মেইন কিওয়ার্ডগুলো আসলে লুকানো আছে। Studies suggest মানে বিভিন্ন ধরনের রিসার্চ করা হয়েছে, স্টাডি করা হয়েছে, যেখানে কিছু মানুষদের উপর স্টাডিগুলো করা হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট তারা দেখেছে যে রিডিংয়ের যে প্র্যাকটিসটা, যে অভ্যাসটা আছে, এটা আসলে মানুষের প্রবলেম সলভিং যে অ্যাবিলিটিটা আছে এবং মেমোরি রিটেনশন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কন্ট্রিবিউট করছে। তাহলে দেখেন আমি এখানে আমার উত্তর পেয়ে গেছি, যে কারণে আমি আসলে আর পরের লাইনগুলোতে যাব না। প্রশ্নে বলেছিল আমার স্টেটমেন্টে রিডিং হেল্পস ইমপ্রুভ মেমোরি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস, আর আমার প্যাসেজেও আমি দেখছি স্টাডিজ সাজেস্ট দ্যাট ইন্ডিভিজুয়ালস হু রিড ফ্রিকুয়েন্টলি আর বেটার অ্যাট প্রবলেম সলভিং অ্যান্ড মেমোরি রিটেনশন। এখানে ওয়ার্ড টু ওয়ার্ড আসলে সিমিলার না, প্যারাফ্রেজ করা হয়েছে, কিন্তু মিনিংটা কিন্তু একদম সিমিলার। তার মানে আমার উত্তরটা হবে ট্রু। ওকে, সো আমরা এখন 2 নম্বর স্টেটমেন্টটা দেখব। রিডিং ডেইলি মেক্স পিপল মোর ক্রিয়েটিভ, মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্টটা এখন আমরা করব। সেটা হচ্ছে রিডিং, ওরা বলছে রিডিং ডেইলি যারা রিডিং পড়ে আসলে তাদের ওই মানুষগুলো অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে যায়। তাহলে এটা ট্রু হবে যদি আসলেই বলে থাকে যে না রিডিং মানুষকে ক্রিয়েটিভ করছে। ফলস হবে যদি বলে না রিডিং মানুষকে ক্রিয়েটিভ করছে না, বা ক্রিয়েটিভিটি শেষ করে দিচ্ছে, বা ক্রিয়েটিভিটিতে কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আমার উত্তর ফলস হবে। আর রিডিং কি আসলে মানুষকে ক্রিয়েটিভ করছে কিনা সেটা নিয়ে যদি কোনো কথা না থাকে তাহলে হবে নট গিভেন। আমার এরপরের ধাপটা হচ্ছে আমার কিওয়ার্ড নিব হচ্ছে রিডিং ডেইলি, পিপল, ক্রিয়েটিভ। তাহলে আমরা একটু উপরে চলে যাব। আমরা যেহেতু এই লাইনটা পর্যন্ত পড়েছি, হাউএভার থেকে এখন পড়বো, কারণ আমরা আগের দুইটা লাইনে দেখেছি যে এই রিলেটেড কোনো কথা আসলে বলা হয়নি যে মানুষকে আসলে ক্রিয়েটিভ করে কি করে না। However, the impact of reading on creativity remains unclear as researchers have not yet searched a conclusion. দেখেন এখানে কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলা হয়েছে। এখানে অনেকে কনফিউজড হয়ে যাবেন যে রিডিংয়ের আর ক্রিয়েটিভিটি নিয়ে তো কথা আছে, তাহলে এটা কেন নট গিভেন হলো। আমার এখানে প্যাসেজে বলছে যে রিডিংয়ের যে ইম্প্যাক্ট আছে ক্রিয়েটিভিটির উপরে সেটা এখনো আনক্লিয়ার, মানে এটা এখনো ক্লিয়ার না। রিসার্চার্স এখনো কোনো কনক্লুশনে পৌঁছাতে পারেনি, মানে রিসার্চ এখনো চলছে, কোনো কনক্লুশনে পৌঁছায়নি যে রিডিংয়ের কি আদৌ ক্রিয়েটিভিটির উপরে কোনো প্রভাব আছে কি নেই। অন দি আদার হ্যান্ড আমার স্টেটমেন্ট বলছে রিডিং ডেইলি মেক্স পিপল মোর ক্রিয়েটিভ। এখানে কিন্তু একটা সলিউশন দিয়ে দিয়েছে, কনক্লুশন দিয়ে দিয়েছে, একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি প্যাসেজে আসলে মেনশনড নেই। প্যাসেজে বলা হয়েছে এটা কনক্লুশন এখনো আসেনি। তার মানে এটার যদি কনক্লুশন আসে, আসলে রিসার্চটা কমপ্লিট হয়, তখন হতে পারে যে রিডিং আসলেই হয়তো মানুষের উপরে একটা ক্রিয়েটিভ একটা কিছু ইম্প্যাক্ট ফেলছে, ক্রিয়েটিভিটি বাড়াচ্ছে বা কমাচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসলে মেনশন নেই। সো দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা হবে নট গিভেন। ওকে, নাও আমরা প্যাসেজ নাম্বার 2-এ চলে আসছি। দ্য রাইজ অফ ইলেকট্রিক কার্স। দ্য রাইজ অফ ইলেকট্রিক কার্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাইজ মানে উত্থান, ইলেকট্রিক কার্স বৈদ্যুতিক যে গাড়িগুলো আছে, কার্স আছে, তো বৈদ্যুতিক গাড়ির উত্থানকে বোঝাচ্ছে। তার মানে এই প্যাসেজটাতে আমরা এই রিলেটেড ইনফরমেশন পাবো। ওকে, আমার ফার্স্ট স্টেপ ডান। নাও ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকট্রিক কার্স আর বিকামিং মোর পপুলার। আমার কোয়েশ্চেন অ্যানালিসিস পার্টে আমি বুঝতে পারছি ওরা বলছে যে ইলেকট্রিক কারগুলো দিন দিন পপুলার হয়েছে। বিকামিং মানে এখন এটার পপুলারিটিটা কিন্তু রানিং আছে, চলছে, দিন দিন আরো বেশি পপুলার হচ্ছে। তো আমার এরপরের ধাপ হবে হচ্ছে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে কিওয়ার্ড নেওয়া। কিওয়ার্ডটা হবে আমার ইলেকট্রিক কার,
পপুলার। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলারিটি ইলেকট্রিক কার। তো আমরা পুরো লাইনটা একটু পড়বো। Electric cars have gained popularity due to their eco-friendly nature and lower fuel cost. অর্থাৎ ইলেকট্রিক কারগুলো গেইনড পপুলারিটি মানে পপুলারিটি অর্জন করেছে ডিউ টু কি কারণে? দে আর ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব যেই সাইডটা আছে ইলেকট্রিক কারের সেই জন্য, এবং লোয়ার ফুয়েল কস্ট, এবং এটাতে যে ফুয়েলের কস্টটা সেটা কি নর্মাল আমাদের সাধারণ যেই ওয়েতে গাড়িগুলো চলে সেগুলোর থেকে অনেক বেশি কম। Many governments offer incentives to encourage people to buy electric vehicles. অনেক দেশের সরকাররাই বেসিক্যালি ইনসেন্টিভস দিচ্ছে, মানুষকে এনকারেজ করছে, অনুপ্রেরণা দিচ্ছে যেন তারা আসলে ইলেকট্রিক কারে সুইচ করে, তারা যেন ইলেকট্রিক কারগুলো বাই করে এবং ইউজ করে। However, some critics argue that battery production for electric cars is still cause pollution. However, দিয়ে আমরা বুঝি যে এখন আমার আগে যে কথাগুলো হয়েছে সেই কথার সাথে কন্ট্রাডিক্টরি কোনো কথা আসতে যাচ্ছে। তাহলে ক্রিটিকরা কি বলছেন? ক্রিটিকরা আর্গু করছেন যে ব্যাটারি প্রোডাকশন যে ইলেকট্রিক কারের জন্য প্রয়োজন হয় সেটাও আসলে কোথাও না কোথাও পলিউশন ক্রিয়েট করে। তাহলে আমার প্রশ্নে কিন্তু কথা ছিল যে ইলেকট্রিক কার্স আর বিকামিং মোর পপুলার, যেটা উপরে প্রথম লাইনে আমি উত্তরটা আসলে পেয়ে গেছি, এবং আমার উত্তরটা হবে ট্রু। ইলেকট্রিক কার্স হ্যাভ গেইন পপুলারিটি ডিউ টু দেয়ার ইকো ফ্রেন্ডলি নেচার অ্যান্ড লোয়ার ফুয়েল কস্ট। আচ্ছা, আমি এরপরে 2 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। অল গভর্নমেন্টস প্রোভাইড ইনসেন্টিভস ফর ইলেকট্রিক কার বায়ার্স। আমরা অলরেডি প্যাসেজটা একটু দেখে এসেছি এবং ওখানে বলা হচ্ছে মেনি গভর্নমেন্টস, বাট স্টেটমেন্টসে বলা হচ্ছে অল। সো এখানে একটা মেইন পার্থক্য থেকে যাচ্ছে। মেনি মানে হচ্ছে অনেকে, অল মানে হচ্ছে সবাই। তো আসলে প্যাসেজে বলছে অনেক গভর্নমেন্ট, প্রশ্ন বলছে স্টেটমেন্ট বলছে সব গভর্নমেন্ট। সো এখানেই কিন্তু আমার কন্ট্রাডিক্ট করছে, সব গভর্নমেন্ট কিন্তু আসলে ইনসেন্টিভ দিচ্ছে না। কিছু কিছু গভর্নমেন্ট সেটার সংখ্যাটা বেশি দিকে আমরা মিনি ইউজ করা হয়েছে। সো এই ক্ষেত্রে এটা আমার প্যাসেজের ইনফরমেশনের সাথে একদমই যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে। সো আমার অ্যান্সারটা হবে এখানে ফলস। ইলেকট্রিক কার ব্যাটারিজ ডু নট কজ এনি পলিউশন। ওরা বলছে ইলেকট্রিক কারের যে ব্যাটারি আছে সেটা কোনো পলিউশন ক্রিয়েট করছে না, কিন্তু আমার প্যাসেজে ক্লিয়ারলি বলা আছে যে ক্রিটিক্সরা আর্গিউ করছে যে ব্যাটারি প্রোডাকশন যেটা ইউজ হয় ইলেকট্রিক কারের জন্য সেটা পলিউশন ক্রিয়েট করে। তো এখানেও আমার উত্তরটা হবে ফলস। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের লাস্ট প্যাসেজে আমরা চলে এসেছি, আর প্যাসেজটার হেডিং হচ্ছে দ্য হিস্ট্রি অফ চকলেট। আপনাদেরকে আমি একটু সময় দিচ্ছি দ্য হিস্ট্রি অফ চকলেট নিয়ে একটু চিন্তা করার। এটা খুব সহজ, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। দ্য হিস্ট্রি অফ চকলেট মানে আমরা বুঝতে পারছি যে এখানে বেসিক্যালি চকলেটের ইতিহাস নিয়ে কথা হবে। তাহলে আমাদের প্রথম ধাপটা শেষ, দ্বিতীয় ধাপে চলে আসছি, প্রশ্ন অ্যানালিসিস। The Aztecs and Mayans were the first people to consume chocolate. ওরা বলছে অ্যাজটেক্স আর মায়ান যারা ছিল তারাই আসলে প্রথম জনগোষ্ঠী ছিল বা প্রথম মানুষ ছিল যারা কিনা চকলেট কনজিউম করেছে, চকলেট খেয়েছে। তাহলে আমার এখানে কিওয়ার্ড হবে অফকোর্স অ্যাজটেক্স অ্যান্ড মায়ানস, কারণ এই দুটো জিনিস খুবই স্পেসিফিক, আমি সহজে প্যাসেজে গিয়ে এই দুটা ওয়ার্ড খুঁজে পেতে পারবো। আমি ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছি চকলেট ওয়াজ ফার্স্ট কনজিউমড বাই দ্য এনশিয়েন্ট মায়ান অ্যান্ড অ্যাজটেক সিভিলাইজেশনস হু ভ্যালুড কাকাও বিনস হাইলি। তার মানে আমার উত্তরটা এখানে ট্রু হচ্ছে, কারণ প্রশ্নেও বলছে অ্যাজটেক আর মায়ানরা হচ্ছে প্রথম যারা কিনা চকলেট খেয়েছেন, কনজিউম করেছেন, এবং আমার প্যাসেজও সেই সেম কথাই সেম ইনফরমেশনই আমাকে আসলে দিয়ে দিচ্ছে। দ্বিতীয় প্রশ্নতে চলে আসি। চকলেট হ্যাজ অলওয়েজ বিন সুইট। চকলেট সবসময় সুইট ছিল। তাহলে এখানে আমার কি ওয়ার্ড হবে চকলেট আর সুইট। যদি চকলেট সবসময় আসলে সুইট থাকে তাহলে অবশ্যই আমার অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু। যদি এমন কিছু বলা হয় যে চকলেট আগে বিটার ছিল বা চকলেটের টেস্টটা ডিফারেন্ট ছিল, সুইট ছাড়া অন্য কিছু ছিল, তখন আমার উত্তর হবে ফলস। আর যদি চকলেট কখনো আসলে সবসময় সুইট ছিল কিনা এই ধরনের কোনো কথা না থাকে তাহলে উত্তর হবে নট গিভেন।